আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ৩০। এদিকে আদিপ রুম থেকে বেরিয়ে আসলো বাইকের চাবি হাতে নিয়ে। তার চোখ লাল, মুখে রাগের ছাপ স্পষ্ট। রাতের অন্ধকারে বাইক স্টার্ট করে সে বেরিয়ে গেল। পুরোপুরি ফুল স্পিডে বাইক চালাচ্ছে। চিৎকার করে বলল, নিজেকে কি মনে করো যখন যা ইচ্ছা হবে তাই করবে? আমি ভালোবেসে তোমার জন্য শাড়িটা কিনে এনেছি, আর তুমি সেটা খুলে ফেললে হায়াত। আদিব বাইক থামালো একটি নির্জন লেকের পাশে। কপালে হাত বুলিয়ে মাথার চুল খামছে ধরলো। কিছুক্ষণ চিন্তা করলো, আচ্ছা, ও হঠাৎ শাড়ি খুলে ফেললো কেন? আর ওর চোখ মুখের অবস্থা এমন, এর কারণ কি হতে পারে? ও নো, আমি এটা কি করলাম? আমি কি একবার হায়াতকে জিজ্ঞেসও করতে পারতাম না? এখনই বাড়ি যেতে হবে। রাগের মাথায় আমি কি করলাম এটা? রাত ১টা ২৫। মৃদু শীতের মধ্যে হায়াত ছাদে বসে চিৎকার করতে করতে কাঁদছিল। হঠাৎ নাক থেকে দুফোঁটা রক্ত বের হলো, আর সঙ্গে মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হলো। কুলাতে না পেরে ছটফট করে শুয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আমার মাথায় কি হচ্ছে? আমি শেষ। আমার কষ্ট হচ্ছে কেন এত? আদিব বাইক পার্ক করে দৌড়ে বাড়িতে প্রবেশ করলো। সবাই ঘুমে। রুমে এসে হাঁফ ছেড়ে বিছানার উপর চকলেট ও কিছু গিফট রাখলো। তারপর হায়াতকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সাড়া পেল না। হঠাৎ মনে হলো ছাদে গিয়ে দেখি। সিঁড়ি বেয়ে ছাদে উঠে আদিব দেখলো হায়াত নিচে শুয়ে পাগলের মতো চুল টানছে আর কান্না করছে। দৌড়ে গিয়ে পাশে বসলো। কি হয়েছে বউ, এমন করছো কেন? আমি এসে গেছি হায়াত, আমার দিকে তাকাও। হায়াত চোখ বন্ধ করে পাগলের মতো চুল টানছে আর কান্না করছে। আমার কষ্ট হচ্ছে, আমার মাথা কেমন যেন লাগছে, আমার মাথা, আল্লাহ। আদিব ফোনের ফ্ল্যাশ অন করলো আর চমকে উঠলো। হায়াতের নাক থেকে রক্ত বের হচ্ছে, কপালের দুপাশে রগ স্পষ্ট। হায়াতের ব্যথা বাড়ছে। অতিরিক্ত কান্না করতে করতে এমন হয়েছে, ইনজেকশন না দিলে স্মৃতি হারানোর আশঙ্কা ৯৯%। দ্রুত আদিব হায়াতকে কোলে নিয়ে রুমে এলো। তাড়াতাড়ি শুয়ে দিয়ে ইনজেকশন পুশ করলো। ওয়াশরুম থেকে পানি এনে মাথায় ঢালতে লাগলো, আর আলতো আলতো করে হাত বোলাতে লাগলো। গালে অসংখ্য চুমু খেতে লাগলো আদিব। ধীরে ধীরে হাত শান্ত হতে লাগলো। কেবল হালকা গোঙানোর শব্দ শোনা যাচ্ছিল। আদিব হায়াতকে বালিশে শুয়ে দিয়ে রুমের লাইট অফ করলো এবং ডিম লাইট অন করে দিল। তারপর ওয়াশরুমে ঢুকলো। প্রায় 10 মিনিট পর হায়াত হালকা জ্ঞান ফিরে পেল। পাশে আদিব থাকা সত্ত্বেও তার মনের মধ্যে সেটা স্পষ্ট ছিল না। রাগ আর কষ্টে বিছানায় বসে থেকে হঠাৎ রুমের লাইট অন করে টিভি চালু করলো, কার্টুন ছেড়ে দিল। ওয়াশরুম থেকে বের হয়ে আদিব দেখলো হায়াত ডিভানের উপর বসে টিভি দেখছে। খানিকটা অবাক হয়ে তোয়ালেটা বেলকনিতে রেখে হায়াতের পাশে বসলো। কিন্তু হায়াত মুখ শক্ত রেখেই টিভির দিকে তাকিয়ে রইল। মৃদু কণ্ঠে আদিব বলল, ক্ষুধা লেগেছে তোমার? ব্যথা কমেছে তো একটু বউ? কিন্তু হায়াত কোনো উত্তর দিল না, বরং উঠে বিছানায় শুয়ে পড়ল। আদিব হাঁ করে তাকিয়ে রইল। ছোট্ট নিঃশ্বাস ফুঁকে হায়াতকে গিয়ে জড়িয়ে ধরল। আর হায়াত রাগে ফুঁসতে থাকলো, ছাড়ুন আমাকে, সরুন বলছি, যেখানে গিয়েছিলেন সেখানে চলে যান। হায়াত, স্টপ, বোকার মতো কথা বন্ধ করো, না হলে আবারও মাথায় যন্ত্রণা শুরু হবে। আদিব একটু থেমে আবার বলতে শুরু করলো, আমার রাগ হয়েছিল, তুমি আমার পছন্দ করা শাড়িটা খুলে ফেলেছিলে বলে। আমি অনেক সরি জান, আর তোমার ওপর রাগ দেখাবো না। এবার আমাকে বলো কি হয়েছিল? হায়াত একটু রাগ করে আদিবের দিকে তাকালো, কিন্তু মুহূর্তেই কান্না করে দিল। আদিব হায়াতকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ ওভাবেই রাখলো। হায়াত হেঁচকি তুলে কান্না করতে করতে বলল, আব্বুর কথা খুব মনে পড়ছিল, তাই রুমে এসে শাড়ি খুলে ফেলেছিলাম। আদিব হায়াতের মাথায় হাত বোলাতে থাকলো। হায়াত মনে মনে ভাবলো, কিছুই বলা যাবে না ওনাকে, আম্মু যেহেতু না করেছে তো বলা ঠিক হবে না। আদিব সযত্নে লাজুক পাখির চোখের পানি মুছে দিল। এরপর পেছনে রাখা ফেরোরো রোজার চকলেটের বক্সটা হায়াতের সামনে ধরল। হায়াত খুশি হয়ে চকলেট বক্সটা হাতে নিল। আর একটু অবাক করে দেওয়ার জন্য 3টা বক্স বের করলো। হায়াত বেশ কৌতূহল নিয়ে খুলতে লাগলো। প্রথমটাতে সুন্দর একটা ডায়মন্ডের নোজপিন, দ্বিতীয়টা খুলতেই একজোড়া স্বর্ণের পায়েল, তৃতীয়টাতে একটি সুন্দর ডায়মন্ডের রিং। হায়াত খুশি হয়ে জড়িয়ে ধরল আদিবকে। আদিব বেশ মনোযোগ দিয়ে হায়াতকে নোজপিনটা পরিয়ে দিল। হায়াত উঠে ওয়ার্ড্রোব থেকে একটা বক্স বের করে আনলে আদিব বিস্ময় চোখে হায়াতের দিকে তাকিয়ে বলল, আমার জন্য গিফট কিনেছো? সত্যিই বউ, কখন কিনলে? হায়াত একটু হেসে বলল, আগে খুলে দেখুন, আজ দুপুরে অনলাইন থেকে অর্ডার করেছি, দেখুন তো কেমন হয়েছে। আদিব পেপার খুলে দেখলো একটা সুন্দর এক্সপেন্সিভ হ্যান্ড ওয়াশ।
আদিব প্রাণফুল্ল হাসি দিয়ে হাতটা হায়াতের দিকে বাড়িয়ে দিল। হায়াত মুচকি হেসে ঘড়িটা পরিয়ে দিল। আদিব আবেশে চুমু খেলো হায়াতকে। হায়াত নরম স্বরে বলল, আপনার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বউ। আমার জীবনের বেস্ট গিফট এটা। তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কতটা পছন্দ হয়েছে। আদিব হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। অনেকক্ষণ পর ধীরে আলগা হয়ে হাসলো। একটু বসো, আমি গেটটা লাগিয়ে আসি। দারোয়ান কাকা আজ আসেনি, গাড়িটাও পার্ক করতে হবে। ও হ্যাঁ, খাবারও নিয়ে আসি, দুজনে একসাথে খেয়ে তারপর রোম্যান্স করব। হায়াত লাজুক হেসে মাথা নেড়ে সম্মতি দিল। আদিব দরজা খুলে বের হয়ে গেল। এদিকে হায়াত আলমারি খুলে কালো রঙের জামদানি শাড়িটা বের করলো। পরিপাটি করে পরে আয়নার সামনে সামান্য সাজগোজ করে নিল। এরপর ফোন দিল আরবিকে। দোস্ত, আধা ঘন্টার মধ্যে একটা কেক বানিয়ে দিতে পারবি? আরবি মজার স্বরে জবাব দিল, ভাইয়া বাড়ি এসেছে নাকি? ঝামেলা মিটে গিয়েছে জানো? হায়াত মিষ্টি হেসে বলল, হ্যাঁ, ঘন্টাখানিক হলে এসেছে। দোস্ত প্লিজ করে দে। আচ্ছা বানাচ্ছি, চকলেট ফ্লেভার তো। জানো। ফোন রেখে হায়াত মিনহাজকে ডাকলো ছাদ থেকে কিছু গোলাপ আনতে। মিনিট দুই পর মিনহাজা দরজার কড়া নাড়তেই হায়াত দরজা খুলল। তাকাতেই মিনহাজা চমকে উঠে বলল, মাশাল্লাহ ভাবি, তোমাকে কি যে সুন্দর লাগছে আজ। লাজুক হাসিতে হায়াত শুধু ধন্যবাদ জানালো। তারপর দুজনে মিলে গোলাপের পাপড়ি ছড়িয়ে সুন্দর করে খাট সাজালো। কয়েকটি মোমবাতিও জ্বালালো। মিনহাজা চলে গেলে হায়াত আদিবের জন্য আলমারি থেকে একটি কালো পাঞ্জাবি বের করে রাখলো। প্রায় 20 মিনিট পর আদিব খাবারের ট্রে হাতে রুমে ঢুকলো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তার চোখ আটকে গেল। কালো জামদানিতে হায়াত যেন এক টুকরো স্নিগ্ধ পরি। চোখ ফেরানো দায় হয়ে গেল তার। হায়াত ট্রে নিয়ে রেখে আদিবের হাতে পাঞ্জাবিটা ধরিয়ে দিল। আদিব মুচকি হেসে বলল, এত সুন্দর করে সেজেছেন, ফুল দিয়ে খাট সাজিয়েছেন, আর পাঞ্জাবি বা কখন কিনলেন ম্যাডাম? হায়াত তার কাঁধে হাত রেখে সামান্য উঁচু হয়ে ফিসফিস করে বলল, কিছুদিন আগে এনেছিলাম অনলাইন থেকে, আমাদের জন্যই। আদিব হাসি মুখে পাঞ্জাবি পরে নিল। দুজনে কিছু ছবি তুলে রাখলো স্মৃতির জন্য। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আদিব দরজা খুলতে দেখলো আরবি কেক হাতে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে সে বলল, হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া, এই নিন কেক কাটুন আর সুন্দর মুহূর্তটা উপভোগ করুন, তবে কাল কিন্তু ট্রিট চাই। হাসতে হাসতে আদিব উত্তর দিল, কি শালি সাহেবা, কাল অবশ্যই ট্রিট পাবেন। দরজা বন্ধ করে আদিব নিঃশব্দে হায়াতের পাশে বসলো। রুমের হালকা আলোতে চারপাশ যেন আরও শান্ত হয়ে উঠল। সে সাউন্ড বক্সটা অন করতেই কোমল সুরে ভেসে উঠল। ধীরে ধীরে গান বাজতে লাগলো। মোমবাতির আলো আর সুরের মেলবন্ধনে রুমটা ভরে গেল এক অদ্ভুত আবেশে। তুমসে মোহব্বত হ্যাঁ। হ্যাঁ। হায়াত আদিব উঠে দাঁড়ালো। এরপর কাপল ড্যান্স শুরু করলো দুজন। বেশ কিছুক্ষণ পর আদিব হায়াতের গলায় মুখ ডুবিয়ে দিল। আস্তে আস্তে পুরো শরীর জুড়ে ওষ্ঠ ছুঁয়ে দিতে লাগলো। শাড়ির আঁচলটা বুকে থেকে ফেলে দিয়ে গভীর হাতে স্পর্শ করতে লাগলো। আদিবের শার্ট খামচে ধরল হায়াত। এরপর একটা একটা করে শার্টের বোতাম খুলতে শুরু করলো। হায়াত আর আদিব দুটো চকলেট খেয়ে নিল। পাগলের মতো ওষ্ঠ ছুঁয়ে দিতে দিতে লাগলো পুরো শরীর জুড়ে। আদিব আলতো হাতে শাড়ির এক একটা কুচি খুলতে শুরু করলো। হায়াত একটু ঝুঁকে আরেকটা চকলেট মুখে পুরে নিল। আদিবও সহসায় আরেকটা চকলেট এনে হায়াতের গালের মধ্যে রেখে রসনা দিয়ে লেহন করতে লাগলো। একটু হা করে মুখে থাকা চকলেট আদিবকে খেতে দিল। গলায় কিছু চকলেট মেখে সেগুলো খেয়ে নিল। রাত ৩টা, চারিদিক নিস্তব্ধতায় ডুবে আছে। কেবল আদিবের রুমে গান ভেসে আসছে। দুজনে মিলে কেক কেটে নিল, একে অপরকে খাইয়ে দিল। কেক কাটার পর আদিব আলতো করে একটি ছোট বাক্স বের করলো। ভেতর থেকে সোনার আংটিটি তুলে নিয়ে হায়াতের হাতে পরিয়ে দিল। হায়াত কপাল কুঁচকে তাকালো আদিবের দিকে। আর কত আংটি পরাবেন আমাকে? আদিব মুচকি হেসে হায়াতের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। স্নিগ্ধ কণ্ঠে বলল, যতদিন বেঁচে আছি ততদিনই দুটো করে আংটি কিনে দেব। এগুলো আমাদের ভালোবাসার স্মৃতি। হ্যাঁ, এত স্মৃতি স্মৃতি করছেন কেন? আমি হারিয়ে যাব নাকি? হুশ, এমন কথা কখনো বলবে না আর। আদিব বেঁচে থাকতে তার লাজুক পাখিকে কখনো হারাতে দেবে না। তুমি তো আমার পাঁজরের ভেতর বসবাস করো, তুমি হারাবে কি করে? আর কারো সাধ্যি নেই আমার বউকে আমার কাছ থেকে নিয়ে যাবে। আদিব ঠোঁটে ঠোঁট রাখে হায়াতের। হায়াত প্রশ্রয় দেয় তার শখের পুরুষকে। আস্তে আস্তে সময় গড়াতে থাকে। দুটি হৃদয় সম্পূর্ণ পরিপূরক হয়ে উঠতে ব্যস্ত। আদিবের গায়ে টি শার্ট খুলে ফেলল হায়াত।
আদিব তার লাজুক পাখির পরনের কাপড় আস্তে করে খুলে ফেলল। আলো আঁধারির খেলায় তার শরীর যেন ভাসছে নগ্ন জোয়ারে। আদিবের চোখ তৃষ্ণার্ত। আদিবের অষ্ট একে একে ছুতে লাগলো হায়াতের সর্বাঙ্গ। প্রতিটি ছোঁয়া যেন ভালোবাসার সত্য আহাজারি ছন্দ। প্রতিটি স্পর্শ যেন হায়াতের শরীর জুড়ে খেলা করছে। একটু পর পর কেঁপে ওঠে হায়াত। আদিবের এক হাতের আঙুল হায়াতের কোমর থেকে আস্তে আস্তে একটানে নিচে চলে যায়। অন্য হাত বক্ষস্থল জুড়ে বিচরণ করছে। মুখ ডুবিয়ে দিল সর্বাঙ্গে। হায়াতও আস্তে আস্তে আদিবের শিশ্নে মুখ ডুবিয়ে দিল। পরম আবেশে হায়াতের চুলগুলো চাপ দিল সে। হায়াত চুপচাপ খেতে লাগলো। একটু পর আদিব কেঁপে উঠে বসে পড়ল। লাজুক পাখিকে পরম আবেশে বুকের মাঝে উঠিয়ে নিল। হায়াতের প্রতিটি নিঃশ্বাস আছড়ে পড়ছে আদিবের বুকে। আদিব আস্তে আস্তে মত্ত হয় এক প্রেমলীলাময় খেলায়। আদিব ক্রমশ বাড়িয়ে দিল ছন্দের জোয়ার। হায়াতের চোখের কোণায় পানি জমে যাচ্ছে, মুখে হালকা ব্যথাময় আওয়াজ। দুজনেই যেন অমৃত সাগরের ঢেউয়ে মেতে উঠল। বিছানার চাদরটা খানিক কুঁচকে গেল। হায়াতের আঙুল গেঁথে গেল আদিবের পিঠে। হালকা কামড়ে ধরে তার কাঁধ। আদিব হাঙ্কি স্বরে বলল, জান, আর একটু সহ্য করো প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ আর একটু। আদিবের প্রতিটি স্পর্শে হায়াত কেঁপে উঠছিল। স্নিগ্ধ অথচ গভীর এক আবেশে সে আদিবের কাছে আরো ঝুঁকে পড়ল, যেন সে ভালোবাসার গভীরতম স্রোতে নিজেকে সম্পূর্ণ ভাসিয়ে দিল।